রাতে বিশ্ব আসরের ফাইনালের মহারণ, চতুর্থ শিরোপার স্বপ্নে বিফোর আর্জেন্টিনা, দীর্ঘ অপেক্ষার অবসান চায় স্পেন। নিউ জার্সির মহাকাব্যিক ম্যাচ দেখার অপেক্ষায় ভক্ত সমর্থকরা। Let's go Argentina, let's go, and I think Messi does that for us. আর্জেন্টিনায় কাপ নেব ভাই, অন্য কেউ তার এটা টাইমও পাইতো না। আমার বন্ধুরা সবাই মিলে আমরা প্রজেক্টরে খেলা দেখব। আমার বিশ্বাস স্পেনই নিব, আর আমার শতভাগ আশাবাদী। আমি আশা করছি যে আর্জেন্টিনা জিতবে। বিশ্বকাপ খেলা দেখানোর নামে 2022 সালে হয়েছে ব্যাপক দুর্নীতি। বিভাগীয় তদন্তের পর ব্যবস্থার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর। কি পরিমাণ দুর্নীতি 2022-এ হয়েছে তা 2026-এ তুলনা করলেই আপনাদের কাছে পরিষ্কার হবে। এবার একেবারেই আমরা মাত্র 3-4 কোটি টাকার ঘাটতিতে আছি, যা হয়তো আমরা পূরণ করে ফেলতে পারি ইনশাআল্লাহ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে চান মির্জা ফখরুল। বিএনপির দীর্ঘ আন্দোলন পূর্ণতা পেয়েছে জুলাই বিপ্লবে, বললেন রিজভী। জিয়াউর রহমানকে হত্যার পর ভারতে পালান সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর। পাসপোর্টে নাম পাল্টে ঘুরে বেড়ান বিভিন্ন দেশ। বিচারে বেসামরিক আদালতে মামলার সুযোগ নেয়ার পরামর্শ। গুলশানের সাবেক ভূমিমন্ত্রী জাবেদের 18 কোটি টাকার 2টি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিল দুদক। আদালতের নির্দেশে তালা ভেঙে তল্লাশি, মিলেছে দুর্নীতির নানা আলামত। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 14তম মহাপ্রয়াণ দিবসে নানা আয়োজন। পাঠকের স্মৃতিতে আজও অমলিন গল্পের জাদুকর, চরিত্র অনুপ্রেরণা যোগায় তরুণদের। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। রাতে বিশ্ব আসরের ফাইনালের মহারণ। এর আগে আত্মবিশ্বাসে টইটম্বুর আর্জেন্টিনা। বৃষ্টি বাঁধার পরও অনুশীলনে চনমনে মেসি এনজোরা। অন্যদিকে ফ্রান্সকে হারিয়ে উঠছে স্পেন। শীর্ষদের পক্ষেই বাজি দে লা ফুয়েন্তের, যদিও বাজে আবহাওয়ায় শেষ দিনের অনুশীলন করা হয়নি তাদের। নিউ জার্সিতে দ্য ফাইনাল শুরু হবে রাত 1টায়। যুক্তরাষ্ট্র থেকে এসএম ইকবালের ম্যাচ প্রিভিউ। বাজে আবহাওয়ার কারণে আর্জেন্টিনার শেষ অনুশীলন নিয়ে শঙ্কা ছিল, যেমন শঙ্কা আছে এই দলটা বিশ্বকাপ ধরে রাখতে পারবে কিনা। কিন্তু মাঠে তাদের উপস্থিতি দেখে কে বলবে কোনো চিন্তা আছে তাদের? বরং পুরোটা সময় হাস্যরস আর খুনসুটিতেই ব্যস্ত ছিলেন মেসি, ডেপলরা। অবশ্য এটা তাদের বাইরের রূপ, ভেতরে কি কাজ করছে সেটা অনুমান করা কঠিন। পুরো বিশ্বকাপে কেউ পারেনি, প্রতিটা ম্যাচে তারা হাজির হয়েছে নতুন সব রূপে। আর্জেন্টিনার সবচেয়ে শক্তির জায়গা ইউনিটি, যেটার উপর ভর করে ওরা ফাইনালে। তাই আরো একবার, হয়তো শেষবার জ্বলে ওঠার অপেক্ষায়। আমরা জানি আর্জেন্টিনা ভালো দল, তবে এখনো আমাদের উন্নতির জায়গা আছে। মাঠে অবশ্যই তার প্রতিফলন থাকতে হবে। শেষ কথা হলো, আমরা ফাইনালটা জিততে চাই। ফিফার পাওয়ার র্যাঙ্কিং এ স্পেনের 4 ডিফেন্ডার, মিডে দুর্দান্ত করা রদ্রিকেও রাখা হয়েছে এই তালিকায়, যেখানে আর্জেন্টিনার শুধু কুতি রোমেরো। অ্যাটাকিং এ শীর্ষ 10-এ কেউ জায়গা না পেলেও ক্রিয়েটিভ মিডে লামিনের সঙ্গে আছেন দানি ওলমো। যদিও এখানে মেসি সেরা, তবে লুই দে লা ফুয়েন্তে বাজি ধরছেন শীর্ষদের পক্ষেই। নিঃসন্দেহে দারুণ একটা ম্যাচ হবে। আমরা মেসিকে নিয়ে সতর্ক, মুহূর্তের সুযোগে সে সব ভেস্তে দিতে পারে। তবে আমাদেরও দারুণ একটা দল আছে, আমি ওদের উপর আস্থা রাখতে চাই, কারণ সেই সামর্থ্য তাদের আছে। এবারের বিশ্বকাপে যেখানে 7 গোল হজম করেছে আর্জেন্টিনা, সেখানে স্পেনের মাত্র 1। সবশেষ দেখায় তাদের কাছে আলবি সেলেস্তেরা বিধ্বস্ত হয়েছিল 6-1 ব্যবধানে। যদিও বিশ্বকাপে দু দলের একমাত্র দেখায় জয় আছে শুধু মেসিদেরই। নিউ জার্সির সবুজ গালিচায় অমরত্বের হাতছানি। বিশ্বের তৃতীয় দল হিসেবে আর্জেন্টিনার টানা দ্বিতীয় ফাইনাল জয়, নাকি স্পেনের 16 বছরের অপেক্ষার অবসান? সময়ের পরিক্রমায় মিলবে এই প্রশ্নের জবাব। যদিও বলতে দ্বিধা নেই, ফাইনালের আগে নানা সমীকরণে এগিয়ে স্পেন। তবে শেষ মুহূর্তে যদি আবারও জমে যায় একজন লিওনেল স্ক্যালোনি আর লিওনেল মেসির রসায়ন, তবে এই পিচেই হতে পারে আর্জেন্টিনার আরো একটা বিজয়গাথা। নিউ জার্সি থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
বৃষ্টির বাধাতেও আটকানো যায়নি আর্জেন্টিনাকে। স্পেন ফিরে গেলেও ঘণ্টাখানেক অপেক্ষার পর অনুশীলন করেছে স্ক্যালোনি বাহিনী। স্বপ্নের ফাইনালের আগে নিজেদের রণকৌশল ঝালিয়ে নিয়েছে আলবি সেলেস্তেরা। তবে হাই ভোল্টেজ ম্যাচের আগে শুরুর একাদশ নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চান না লিওনেল স্ক্যালোনি। সেমিফাইনালে দারুণ খেলা সিমিওনেকেও দেখা যেতে পারে বিগ ম্যাচে। কেমন হতে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল একাদশ, জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ বিশ্বকাপের ফাইনাল বৃষ্টির কারণে প্রায় 1 ঘন্টা দেরিতে শুরু হয়েছে আর্জেন্টিনার ট্রেনিং সেশন। লিওনেল মেসি এবং তার পুরো দল অনুশীলন করছে। বিগ ম্যাচ, আমরা জানি স্পেন এবং আর্জেন্টিনা দুই দলই 2 কন্টিনেন্টাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। লিওনেল স্ক্যালোনি, যিনি ইতিহাস গড়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে ব্যাক টু ব্যাক বিশ্বকাপের ফাইনালে জিতেছেন এবং এবারও কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট দল হিসেবে আর বিবেচিত হচ্ছে। সেমিফাইনালে যে একাদশটা খেলেছিল সেই একাদশেরই অধিকাংশ ফুটবলার মাঠে নামবেন ফাইনালে স্পেনের বিপক্ষে। একটু বলতে চাই কোন জায়গায় আসলে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন কোচ। গত ম্যাচে আমরা দেখেছিলাম হুলিয়ানো সিমিওনেকে তিনি মাঠে নামিয়েছিলেন ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, স্টার্ট করেছিলেন এই ওয়ার্ল্ড কাপে। ঠিক ওই পজিশনে কিন্তু মূল একটা দ্বিধাদ্বন্দ্বের কাজ করছে। 4-4-2 ফরমেশনে খেলেছিল, সেই মিডফিল্ডে সিমিওনের জায়গায় কাকে খেলাবেন বা কে খেলবে সেটাই কিন্তু মূল চিন্তার বিষয়। সেখানে 3 জন কন্টেন্ডার রয়েছেন, সিমিওনো তো আছেনই, রদ্রিগো ডি পল অথবা নিকোলাস গঞ্জালেস, যে কোনো একজনকে হয়তোবা বেছে নেবেন লিওনেল স্ক্যালোনি, যাকে ফাইনালে তিনি খেলাবেন। আরও একটা কিন্তু চিন্তার জায়গা রয়েছে, রাইট ব্যাকের যে পজিশনটা, সেদিক থেকে কিন্তু গোল কনসিড করেছিল আর্জেন্টিনার ফুটবল দল ইংল্যান্ডের এগেনস্টে এবং সেই ম্যাচে কিন্তু শুরুর একাদশে ছিলেন নাহুয়েল মলিনা, যদিও পরবর্তীতে তাকে পরিবর্তন করে গঞ্জালো মন্টিয়েলকে নামানো হয়েছিল। গঞ্জালো মন্টিয়েল কিন্তু নামার পরে আমরা দেখেছি তিনি সেই জায়গাটা ভালো একটা ট্যাকেল দিয়েছিলেন এবং সেই রাইট ফ্ল্যাঙ্ক থেকে বা তার দিক থেকে তেমন কোনো আক্রমণ করতে পারেনি। তো এই দুইটা জায়গায় কিন্তু হয়তোবা চিন্তার কারণ বা এই দুই জায়গাতেই পরিবর্তন আনতে পারে। ফাইনালেও নিশ্চয় আর্জেন্টিনা চাইবে লিওনেল মেসিকে কেন্দ্র করেই আক্রমণ ভাগটা সাজাতে। লিওনেল মেসিই চাইবেন গোল করতে বা গোল করিয়ে দিতে। যেই দুটো জায়গায় চেঞ্জেসের কথা বলছি, সেই দুজন ছাড়া বাকি সবাই যারা খেলেছেন গত সেমিফাইনাল তারা সবাই ফাইনালেও খেলবেন, কিন্তু যদি প্রয়োজন মনে করে অবশ্যই সেই জায়গাগুলোতে পরিবর্তন আনবেন কোচ লিওনেল স্ক্যালোনি। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী সাব্বির মিথুন, যাচ্ছি তার কাছে। সাব্বির, আজকে বিগ ম্যাচ, ফিফা বিশ্বকাপের ফাইনাল আর্জেন্টিনা স্পেন, সবশেষ আসলে ম্যাচ পরিস্থিতি কি আছে আপনার কাছে? শুধু বিগ ম্যাচ না, যদি মনির বলি যে বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ এবং 4 বছর যে অপেক্ষাটা ছিল বা 40 দিনের যে মহাযজ্ঞ ছিল তার কিন্তু পর্দা নামতে যাচ্ছে। পর্দা নামার আগে সাসপেনশন তো আর থাকবেই যেহেতু ফাইনালের আগে, তবে সেই সাসপেনশন কিন্তু গতকালকে যে ডেড রাবার ম্যাচ বলা হচ্ছিল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, সেখানে কিন্তু সেই সাসপেনশন আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। যেমনটা আপনি জানেন, ফ্রান্স হারলেও কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করেছেন। সর্বোচ্চ অ্যাসিস্টের দৌড়ে থাকা মাইকেল অলিসে ফ্রান্সের, সেও জোড়া অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ লিওনেল মেসির সামনে গোল্ডেন বুট, বল বা সবকিছু জয় করার যে একটা সম্ভাবনা ছিল, সেই কাজটা কিন্তু কঠিন হয়ে গেছে। সেক্ষেত্রে পরিসংখ্যানটা এখন কি দাঁড়াচ্ছে? পরিসংখ্যানটাই আমি আপনাকে দেখাবো। বর্তমানে টুর্নামেন্টের যে সর্বোচ্চ গোল স্কোরারের তালিকা, সেখানে সবার উপরে কিলিয়ান এমবাপ্পে। শুধুমাত্র এই মৌসুম নয়, সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিকও এখন কিলিয়ান এমবাপ্পে, 22টি গোল করেছেন। লিওনেল মেসি তার পরে রয়েছেন, চলতি টুর্নামেন্টে 2টা গোল কমে 8টি গোল করেছেন, তবে অ্যাসিস্ট সমান সমান রয়েছে। ভক্তদের অনেক কৌতূহলের জায়গা থাকে যে যদি গোল সমান হয়ে যায়, অর্থাৎ আজকে যদি লিওনেল মেসি জোড়া গোল করে দেন, তাহলে আসলে গোল্ডেন বুট কার হাতে উঠবে। আপনাকে জানানোর জন্য মনির বলতে চাচ্ছি যে যদি লিওনেল মেসি আজকের ম্যাচে 2 গোল করে, তাহলে গোল এবং অ্যাসিস্ট দুটোই সমান হয়ে যাবে। সেক্ষেত্রে এই গোল্ডেন বুটের শিরোপা কার হাতে উঠবে সেটা ভাগ্য ঠিক করতে হলে তখন দেখা হবে সবচেয়ে কম মিনিটে কে সবচেয়ে বেশি গোল দিয়েছেন। এখন পর্যন্ত 769 মিনিট খেলেছেন কিলিয়ান এমবাপ্পে এই 10 গোল করার জন্য। লিওনেল মেসি এক ম্যাচ কম খেলে 712 মিনিটে এই 8 গোল করেছেন। যদি আজকে ম্যাচের 57 মিনিটের মধ্যে লিওনেল মেসি জোড়া গোল করেন, তাহলে লিওনেল মেসি এগিয়ে যাবেন। তার মানে এটা নয় যে 57 মিনিটের পরে গোল করলে হবে না। যদি সবগুলো গোলের তালিকা, অর্থাৎ 90 মিনিট, নির্ধারিত 90 মিনিট শেষে সে আরো 2টি গোল করে, অর্থাৎ 10 গোল হয় এবং অ্যাসিস্ট যদি সে একটা বেশি করে, সেক্ষেত্রে কিন্তু যত মিনিটেই আপনি গোল করেন ডাজেন্ট ম্যাটার, 10 গোল এবং অ্যাসিস্টের হিসেবে 5টা এগিয়ে থাকবে লিওনেল মেসি। অর্থাৎ প্রথমে গোল দেখা হবে, গোল সমান থাকলে অ্যাসিস্টের হিসেবে যাবে। লিওনেল মেসির সামনে কিন্তু তাহলে এখনো সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে এবং গোল্ডেন বলের যে হিসেবটা, সেখানে কিন্তু আসলে লিওনেল মেসির ইম্প্যাক্টটা ফাইনালি বিবেচনা করা হবে। সেটা হয়তো গোল্ডেন বলের দৌড়ে তাকে এগিয়ে রাখবে।
এরপর যেই বিষয় এবং আজকের যেই ম্যাচ, সেই ম্যাচ নিয়ে নিশ্চয়ই সারা দেশেরও আমাদের উন্মাদনা রয়েছে, সেই খবর আছে সারা দেশে উন্মাদনা রয়েছে এবং সবগুলো দেশের মতো অর্থাৎ বাইরের দেশের মতো বাংলাদেশেও কিন্তু নানান উদযাপন আমরা দেখেছি। গোটা বিশ্বকাপ জুড়ে বাংলাদেশের যে উন্মাদনা ছিল সেটা কিন্তু আসলে চোখে পড়ার মতো। এবং কিছুক্ষণ আগে আমাদের স্টুডিওতে আর্জেন্টিনার অ্যাম্বাসেডর এসে বলে গেলেন যে এমন ধরনের উদযাপন, উন্মাদনা বা এই পাগলাটে আচরণ আসলে কোথাও সে দেখেন না। এবং এই যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু তাকে আসলে এই বাংলাদেশেরই একজন হিসেবে মনে করিয়ে দিচ্ছে। এবং বারবার যখন সে রাস্তায় নামে বিশ্বকাপ চলাকালীন, তখন কিন্তু তার মনে হয় যে তিনি তার ঘরে আর্জেন্টিনাতেই আছেন এবং আশেপাশে যত বাংলাদেশিরা রয়েছে আর্জেন্টিনার সমর্থক, তারা কিন্তু তার ঘরের মানুষ হিসেবে মনে হয়। এবং সারা দেশের বাংলাদেশিদের ফ্যানদের উদযাপন দেখে আসার জন্য একটা সংবাদ দেখবো যে ফাইনালের আগে বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে বাংলাদেশেও বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন সারা দেশের ফুটবল ভক্তরা। আর্জেন্টিনার সমর্থকদের আশা গোল্ডেন বল ও গোল্ডেন বুট সহ মেসির হাতে উঠবে টানা দ্বিতীয় শিরোপা। তবে বড় একটা অংশ সমর্থন দিচ্ছে স্পেনদের কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হবে স্পেন। তিনটা দিছে, এবার আর্জেন্টিনায় ফাইনালও তিনটা খাইব। মূলত ব্রাজিল সাপোর্টার, সো অবভিয়াসলি আমরা এখন বর্তমানে স্পেন সাপোর্ট করবো। পারি যদি নিরপেক্ষ হয় তাহলে স্পেন এবার শিরোপা জিতবে। শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়তেছে না, এ কারণে আমরা বিশ্বাস রাখি যে আমরা স্পেনের সাথে জিতবো। এইবার বিশ্বকাপে কোনো ম্যাচই হারি নাই, আর এই 20 তারিখ তো হারার কথাই ওঠে না। আমরা এইবারই 4টা স্টার যোগ হবে আমাদের। বিশ্বকাপের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও এক মাসের বেশি সময় ফুটবলেই ডুবেছিল বাংলাদেশ। রাত জেগে খেলা দেখা, দিনভর পছন্দের দলকে সমর্থনে উল্লাস, র্যালি, গ্রাফিতি, তর্ক বিতর্ক। আনন্দের কোনো কমতি ছিল না ফুটবল প্রেমীদের মাঝে। বাংলাদেশের ফুটবল উন্মাদনার খবর ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। পর্দা নামতে চলেছে ফুটবল বিশ্বকাপের। দুই পরাশক্তি আর্জেন্টিনা স্পেনের ফাইনাল দেখতে মুখিয়ে আছে গোটা দেশ। অনেকেরই দৃঢ় বিশ্বাস আবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। লাস্ট বারও বিশ্ব চ্যাম্পিয়ন, নেক্সট বারও আর্জেন্টিনাও কাপ নেবো ভাই, অন্য কেউ তার এটা টাইমও পাইতো না আর্জেন্টিনার লোক। ম্যারাডোনা বাতিস্তুতা থেকে মেসি জ্ঞান হওয়ার পর থেকেই আমি আর্জেন্টিনার সাপোর্টার। আমরা চাই এবার ফাইনালে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় হবে। আমরা বড় পর্দায় এবং রাত্রে আমরা খেলা দেখব এবং আমরা এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি, বিনোদন করব, আমরা নাচবো, গাইবো। এদিকে প্রিয় দল বাদ পড়ায় অনেকে ফাইনালে সমর্থন দিচ্ছে স্পেনকে। মুসলমানদের সঙ্গে যে 2 নম্বরটা করে আজকে এই ফাইনালে আসছে, তাদেরকে তো প্রশ্নই আসে না আমাদের সাপোর্ট করা। আমার বিশ্বাস স্পেনই নিব আর আমার শতভাগ আশাবাদী। একসঙ্গে বড় পর্দায় ফুটবলের এই মহারণ দেখার প্রস্তুতি নিচ্ছে দেশের মানুষ। উপভোগ্য এক ফাইনালের অপেক্ষায় সবাই। আমার প্ল্যানও তো আমি আখনি টানি করবো, আমরা বন্ধু বান্ধব খাইমু। আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে আমরা প্রজেক্টরে খেলা দেখব। মেসি, ইয়ামাল, দৈরত জমে উঠবে ফাইনালের মঞ্চে। আরও একটা নির্ঘুম রাত কাটবে বাংলাদেশের ফুটবল অনুরাগীদের। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। মনির, আমরা আলোচনাটা দেখছিলাম এবং সারা দেশের ফ্যানদের যে উন্মাদনা, এবং এখানে কিন্তু বলে রাখা ভালো যে স্পেনের সমর্থকের সংখ্যাটাও কিন্তু কম নয়। যারা আসলে স্পেনের ভক্ত তারা তো আছেনই, সেই সাথে যারা অ্যান্টি আর্জেন্টিনা অর্থাৎ ব্রাজিল ভক্ত রয়েছে বা অন্যান্য দলের ভক্ত রয়েছে, তারাও কিন্তু আসলে স্পেনকে সমর্থন দেবেন। এবং এই ফুটবল মাঠের লড়াইটা কিন্তু শুধুমাত্র ফুটবল মাঠে আবদ্ধ নেই। আপনি যেমনটা জানেন যে কূটনৈতিক লড়াইও কিন্তু আসলে এটা নিয়ে অনেক হচ্ছে। এবং আমাদের পেছনে যে ছবিটা দেখছেন, এই ছবিটা খুবই সাম্প্রতিক সময়ে, যেখানে আসলে দেখা যাচ্ছে যে ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টাইন যে অ্যাম্বাসেডর রয়েছেন, তিনি কিন্তু আর্জেন্টিনার জার্সি তুলে দিচ্ছেন ইসরায়েলের যে বিতর্কিত প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হাতে। এবং নেতানিয়াহু তখন বলেছেন যে এই ফাইনালে তিনি আর্জেন্টিনাকে পূর্ণ সমর্থন দিবেন। এবং দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, এর আগেও আসলে নেতানিয়াহু জানিয়েছেন তার সাথে আর্জেন্টিনার সম্পর্কটা কি। এবং সব মিলিয়ে এই ফাইনালটা হয়ে যাচ্ছে কিছুটা ইসরায়েল এবং প্যালেস্তানের একটা আবহের প্রভাব আমরা দেখছি। কারণ যেমনটা আপনি জানেন, ইউরোপের অন্যতম ফিলিস্তিনবাদী দেশ হিসেবে পরিচিত স্পেন, এবং স্পেন কিন্তু অনেক আগে থেকে ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দিয়ে আসছে, ভোকাল হয়ে আসছিল। এবং 2014 সালের পরে তারা আসলে একটা নীতি অ্যাপ্লাই করে, যে নীতিতে আসলে কোনো ধরনের অস্ত্র চুক্তি থেকে শুরু করে কোনো ধরনের মিলিটারি চুক্তি তারা ইসরায়েলের সাথে করবে না। এবং আর একটা ছবি আমি আপনাদের দর্শকদের দেখাতে চাই যে গত বছর আসলে লামিন ইয়ামাল প্যালেস্টাইনের পতাকা নিয়ে আসলে লা লিগা শিরোপা উদযাপন করেছিল। পরবর্তীতে বিতর্কের মুখে অনেক ব্যাকল্যাশ ফেস করতে হয় এই বার্সা তারকাকে। তবে এই যে মরক্কান বংশোদ্ভূত স্প্যানিয়ার্ড ফরওয়ার্ড, তার যে ফিলিস্তিনের প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু আর গোপন নেই। এবং সব মিলিয়ে বলা যায় এই ফুটবল মাঠে নিউ জার্সিতে যখন ফাইনালটা মাঠে গড়াবে, তখন শুধুমাত্র ফাইনাল নয়, সেখানে যুদ্ধের আবহ থাকবে, কূটনৈতিক লড়াই থাকবে, সমর্থকদের উন্মাদনা থাকবে, সব ছাপিয়ে একটা দারুণ ম্যাচের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। ধন্যবাদ সাব্বির আপনাকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য।
সরাসরি স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাব্বির মিথুন বিশ্বকাপের মহারণ নিয়ে আলোচনার জন্য। 2022 সালে বিশ্বকাপ ফুটবল দেখানোর নামে 140 কোটি টাকা দুর্নীতি করেছে আওয়ামী লীগ সরকার। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। জানান, ফুটবল খেলা দেখানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির তদন্ত চলছে। এছাড়া বিশ্বকাপের খেলা দেখানোর মাধ্যমে সম্প্রচার সত্ত্বের প্রায় সমস্ত খরচ তোলা সম্ভব হয়েছে বলেও জানান মন্ত্রী। ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে দেখা যায় খেলাপ্রেমীদের উন্মাদনা। 12 জুন থেকে এক মাসেরও বেশি সময় ধরে 48টি দেশের মধ্যে ফুটবলের লড়াই শেষে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফাইনাল ঘিরে এই উত্তেজনা এখন তুঙ্গে। নিজেদের দেশ বিশ্বকাপে না খেললেও বাংলাদেশিদের ফুটবল প্রেম এখন বিশ্বমঞ্চে আলোচিত। বাংলাদেশ এবার ফিফার কাছ থেকে সরাসরি $3.85 মিলিয়ন সম্প্রচার সত্ত্ব কিনে দেশের 4টি প্রতিষ্ঠানের কাছে সাব লাইসেন্সিংয়ের মাধ্যমে ফুটবল খেলা সম্প্রচারের ব্যবস্থা করে। বিশ্বকাপ ফুটবল 2026-এর খেলা সম্প্রচারের নানা দিক তুলে ধরতে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে তথ্য মন্ত্রণালয়। এতে বিটিভির মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বিশ্বকাপ সম্প্রচারে সামগ্রিকভাবে বিটিভির লাভের দিক তুলে ধরেন। ফিফা ওয়ার্ল্ড কাপ দেখানোর জন্য সেই টাইমের মধ্যে একটা খরচ ছিল, সেখানে আমাদের একটা অনুষ্ঠান নির্মাণ করতে হতো। সেই অনুষ্ঠান নির্মাণের খরচটাও যদি আমরা অন্তর্ভুক্ত করি সেক্ষেত্রে আমরা লাভজনক জায়গায় চলে যাবো। ফিফার কাছ থেকে সম্প্রচার সত্ত্ব সরাসরি কিনে কয়েকটি গণমাধ্যমে খেলা দেখানোর মধ্য দিয়ে সরকারের ব্যয় প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনার দাবি করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বলেন, ফিফার অর্থ পরিশোধের পর মাত্র 3 থেকে 4 কোটি টাকার ঘাটতি হতে পারে, যা বিজ্ঞাপনের মাধ্যমে উঠে আসার সম্ভাবনা রয়েছে বলে জানান মন্ত্রী। সরকারের ট্যাক্সের টাকা 98 কোটি টাকা দিতে হয়েছিল, মন্ত্রিপরিষদ বৈঠক করে দিয়েছে 2022-এ। সেইটা আবার বেসরকারিভাবে বিক্রি করা হয়েছে 22 কোটি এবং 17 কোটি, প্রায় 40 কোটি। আর সেখান থেকে এবার একেবারেই আমরা মাত্র 3-4 কোটি টাকার ঘাটতিতে আছি, যা হয়তো আমরা পূরণ করে ফেলতে পারি ইনশাআল্লাহ। অপরদিকে আওয়ামী লীগের আমলে 2022 সালের বিশ্বকাপে ফিফার কাছ থেকে $3.2 মিলিয়ন সম্প্রচার সত্ত্ব কেনা হলেও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় 100 কোটি টাকার দুর্নীতি ও লুটপাট হয়েছে বলে জানান মন্ত্রী। এটা দেখানোর নামে আবার কি পরিমাণ দুর্নীতি 2022-এ হয়েছে, 2026-এ তারেক রহমানের সরকারের আমাদের তথ্য মন্ত্রণালয়ের পারফরমেন্স বিটিভির পারফরমেন্সের সঙ্গে তুলনা করলেই আপনাদের কাছে পরিষ্কার হবে। ভবিষ্যতে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো জনপ্রিয় ফুটবল দলের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করে বিশেষ কর্মসূচি নেয়ার ব্যাপারে ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। কাজ দেওয়ার কথা বলে চুক্তি। সুনামগঞ্জে বাংলাদেশি কিশোরদের হাতে অস্ত্র দিচ্ছে ভারতীয় খাসিয়ারা। দিনের বেলাতেই সীমান্তে মহড়া, অভিযানে আইন শৃঙ্খলা বাহিনী। সনদ বাস্তবায়ন নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননায় তিনি বলেন, স্বাক্ষর করা সনদ বাস্তবায়ন করবে বিএনপি। বিরোধী দলকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান মির্জা ফখরুল। জুলাই আন্দোলনে শহীদ 5 সাংবাদিক পরিবারকে সম্মাননা ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। আন্দোলনে প্রাণ হারানোদের ত্যাগের কথা স্মরণ করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল নিহত 5 সাংবাদিকের পরিবারের হাতে তুলে দেয় ক্রেস্ট ও 1 লাখ টাকা করে নগদ সহায়তা। এ সময়ে সাংবাদিকদের অবদানের পাশাপাশি সমালোচনাও করেন আলোচকরা। বলেন, ফ্যাসিবাদ উত্থানের পেছনে সাংবাদিকদেরও ভূমিকা ছিল। স্বৈরাচারকে আপনি দোসরগিরি করে আপনি বাংলাদেশের জার্নালিজম করবেন, সরি, এই দিন শেষ হওয়ার সময় এসছে। আমরা দেখেছি এর আগে যে এডিটরদের নামে একটা এলিকিস্টদের একটা নিয়ন্ত্রণ দেখেছি আমরা গত 55 বছর ধরে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছি। প্রধান অতিথির বক্তব্যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ কাজে লাগাতে সবার প্রতি আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে এসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের দীর্ঘ 15-16 বছরের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার যুদ্ধ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তাকে কারাগারে রেখে এদেশের মানুষের লড়াই, ছাত্রদের সংগ্রাম, প্রাণ বিসর্জন, সবকিছুতে একটা নতুন একটা স্বপ্ন
নতুন একটা আশা তৈরি করেছিল। এই যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে রাষ্ট্রকে নির্মাণের, এই সুযোগের সদ্ব্যবহারটা আমাদেরকে করতে হবে। ফ্যাসিবাদের নীল নকশা বাস্তবায়নে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল উল্লেখ করে বিএনপির ৬০ লাখ কর্মীর বিরুদ্ধে মামলা ও ১৭০০ জনকে গুম করা হয়েছিল বলে জানান মির্জা ফখরুল। আমাদের স্মৃতি যেন সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি ১৭ বছর ধরে যে আন্দোলন করে আসছিল জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তা পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে নির্বাচন কমিশনে দলের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিতে গিয়ে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনী আইন অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর নির্বাচন কমিশনে বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিতে হয়। গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপিও নিয়মিতভাবে এই হিসাব জমা দিয়ে আসছে। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির সমর্থন থাকবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের অংশগ্রহণ প্রশ্নে তিনি বলেন, নির্বাচনে কে অংশ নেবে বা নেবে না সেটি আদালত ও নির্বাচন কমিশনের বিষয়। আমাদের প্রার্থিতা কিভাবে বাছাই হবে না হবে, এবার তো দলনিরপেক্ষভাবে নির্বাচন, দলনিরপেক্ষ বলছি যে দলের প্রতীক নিয়ে কোনো নির্বাচন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিভাবে হবে না হবে সেই ক্ষেত্রে দল এবং আমাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম আছে তারা বসে পরবর্তীতে এটা জানাবেন। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অন্য রাজনৈতিক দল কি বললো না বললো সেটা বিষয় নয়। প্রচলিত আইন এবং এখন যে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইন অনুযায়ী কারা নির্বাচনে যাবেন না যাবেন সেটা সম্পূর্ণ দেখা, এটা মনিটর করার দায়িত্ব নির্বাচন কমিশন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর ভারতে পালিয়ে যান সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর। সেখানেই ছদ্মনামে পাসপোর্ট করে ঘুরে বেড়ান বিভিন্ন দেশে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশে ফেরেন তিনি, তখনও ব্যবহার করেন ছদ্ম পরিচয়। এদিকে ৮১ সালে সেনা বিদ্রোহের বিচার হলেও আড়ালে থেকে যায় জিয়া হত্যার বিচার। বিশ্লেষকরা মনে করেন বর্তমানে নতুন করে হত্যা মামলার সুযোগ রয়েছে, যার তদন্তে জনগণের সামনে আসতে পারে অজানা অনেক তথ্য। ১৯৮১ সালের ৩০শে মে ভোরের আলো ফোটার আগেই চট্টগ্রামের সার্কিট হাউসে হত্যার শিকার হলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রহস্যময় সে হত্যাকাণ্ডের কেটে গেছে ৪৫ বছর। সেনা আইনে খুনিদের কারো কারো হয়েছে বিচার, কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে পলাতক থাকা মেজর মোজাফফর হোসেন ৪ দশক পর ধরা পড়লেন ঢাকায়। রহস্য মানব মোজাফফর এতদিন কোথায় ছিলেন, খুনের সঙ্গে তার সংশ্লিষ্টতা কি, আর কারা ছিলেন বর্বর এই হত্যাকাণ্ডের নেপথ্যে, এসব নিয়ে দেশবাসীর কৌতূহল যেন কাটছেই না। বিভিন্ন তথ্য উপাত্ত বলছে জিয়াউর রহমানকে হত্যার পর পালিয়ে ভারত যান মোজাফফর। বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ মনে করেন, ছদ্মনামে বিভিন্ন কাগজপত্র বানিয়ে নানা সময় ভ্রমণও করেছেন বেশ কিছু দেশ। ভারতে গিয়ে উনি নাম নেয় বিপ্লব সরকার, আবার আরেকবার নাম নেয় জয় ব্যানার্জি নামে, দুইটা নাম উনি ব্যবহার করেন এবং সেইভাবে কাগজপত্র তৈরি করেন ভারতে। ওখানে কাগজপত্র তৈরি করে পাসপোর্ট তৈরি করে উনি কিন্তু অনেক দেশ ঘুরে বেরিয়েছেন। উনি কাতারে গেছেন, মধ্যপ্রাচ্যে গেছেন, তারপরে জেনারেল আমাদের যে মইনুল হোসেন চৌধুরী ছিলেন বীর বিক্রম, উনি যখন থাইল্যান্ডের রাষ্ট্রদূত ছিলেন, উনি যে ওনার বই লিখে গেছেন, উনি ওখানে বলছেন যে এই মেজর মোজাফফর এবং মেজর খালেদ তার সাথে দেখা করতে এসেছিলেন, যা উনি কিন্তু পরে বেগম খালেদা জিয়াকে অবহিত করেছিলেন। ১৯৯৬ সালে দেশে আসার পরও ছদ্ম পরিচয় ব্যবহার করতেন মেজর মোজাফফর, এমন তথ্য দিলেন প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিক আবু রুশদ। আমি জানতে পেরেছিলাম যে ১৯৯৬ সালে আওয়ামী লীগ আসার পরে মেজর মোজাফফর বাংলাদেশে এসেছিলেন, হ্যাঁ, এবং বাংলাদেশেও উনি বিভিন্ন নাম ব্যবহার করতেন, বিভিন্ন কাগজপত্র তৈরি করেছিলেন। এরপরে আবার বিএনপি আসার আগে উনি চলে যান। এখন আবার যখন ২০০৯ সালে আওয়ামী লীগ এসছে, তারপরে উনি এসে বাংলাদেশে থাকা শুরু করেছেন। এখন বাংলাদেশে উনি বিভিন্ন নাম হয়তো ব্যবহার করেছেন, বিভিন্ন জায়গায় থেকেছেন। বিশ্লেষকরা বলছেন ৮১ সালে যে বিচার হয়েছিল তা মূলত সেনা বিদ্রোহের সাজা, আর সামরিক আদালতে সেই বিচার হওয়ায় সেসব তথ্য আর জনসম্মুখে আসেনি। তাই জিয়াউর রহমান হত্যার বিচার চেয়ে বেসামরিক আদালতে নতুন মামলার সুযোগ রয়েছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের কিন্তু কোনো বিচার হয়নি। বিচারটা হয়েছে একটা মিউটিনি বা বিদ্রোহের,
এখন আপনার যখন এটা বিদ্রোহের বিচার হয় তখন এটা সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় হয়, সামরিক আইনের বিষয় হয়। সুতরাং ওইখানে কে কি করেছে বিষয়গুলো সেনাবাহিনী হয়তো এই কারণে জানায়নি। এটাকে যদি আপনি আবারও মিউটিনি হিসাবে বিচার করেন তাহলে এটা ওই গণ্ডির মধ্যেই থাকবে। কিন্তু কেউ যদি এটার ব্যাপারে হত্যা মামলা দায়ের করে তাহলে জিনিসটা আপনার বৃহত্তরভাবে এটা তদন্ত করার একটা সুযোগ দাঁড়াবে। জিয়াউর রহমান তো হত্যাকাণ্ড এবং মিউটিনি দুইটা এখানে। তো হত্যাকাণ্ডের অপরাধ কনকারেন্ট জুরিসডিকশন আছে, দুই দিকেই বিচার হতে পারে, একটা হলো সিভিল কোর্ট আর একটা হলো মিলিটারি কোর্ট। সো এইটা সরকার সিদ্ধান্ত নেবে তার বিচার কোথায় হবে। বিশ্লেষকরা বলছেন মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অনেক তথ্যই জানার সুযোগ সামনে এসেছে। তবে ইতিহাসের নির্মোহ বিশ্লেষণের জন্য প্রাপ্ত তথ্য অন্যান্য দলিলাদি ও সংশ্লিষ্টদের মাধ্যমে যাচাই করতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হাসান সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। দুপুরে এই গ্রেফতারি পরোয়ানা স্থগিত করেন হাইকোর্ট। এর আগে 7 জুলাই তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার সিএমএম আদালত। মামলার এজাহারে বলা হয়, সময় টেলিভিশনের বিজ্ঞাপন থেকে প্রায় 5.5 কোটি টাকা আত্মসাৎ করেন মামলার আসামিরা। এমন অভিযোগে মামলা করেন সময় টেলিভিশনের সাবেক এমডি আহমেদ জোবায়ের। পরে আসামিদের আদালতে হাজিরের জন্য সমন জারি করার পর তারা উপস্থিত না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কখনোই কোম্পানির অথরিটি ছাড়া কিংবা ম্যানেজিং ডিরেক্টর ছাড়া এইভাবে মামলা দায়ের করা আইনসম্মত নয়। তাহলে যে কেউ কোম্পানির পক্ষে যে কোনো সময় যা ইচ্ছা তার বিরুদ্ধে মামলা করতে, ফৌজদারি মামলা করার জন্য উদ্যোগ গ্রহণ করতে পারবে। এটা আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। এই জন্য আজকে স্টে হয়েছে, শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করি এই মামলাটা শুনানি অন্তে হাইকোর্ট ডিভিশন রুল অ্যাবসলিউট করবেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের প্রায় 7,500 বর্গফুটের 2টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে দুদক। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশের সহায়তায় ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরের মালামাল জব্দ করা হয়। দুদক জানায়, ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্চ সহ 8টি বিলাসবহুল গাড়ির চাবি সহ দুর্নীতির নানা আলামত মিললেও অনেক মালামাল আগে সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা তাদের। গুলশান 2-এর 66 নম্বর রোডের এই আলিশান বাড়িটির সন্ধান পায় গত ডিসেম্বরে দুদক, যেখানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রায় 18 কোটি টাকা মূল্যের 2টি ফ্ল্যাট রয়েছে। আদালত থেকে ফ্ল্যাট দুটি ক্রোকের আদেশের পর এর তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয় দুদককেই। রোববার সকালে পুলিশের সহায়তায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বন্ধ ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন দুদক কর্মকর্তারা। ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্চ সহ 8টি বিলাসবহুল গাড়ির চাবি ও দুর্নীতির নানা আলামত মিললেও অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা তাদের। ওনার বিরুদ্ধে তদন্ত শুরু করার পর থেকে 30টি মামলা করেছি, যেখানে প্রায় 500 কোটি টাকার মতো ইনভলভ রয়েছে। এছাড়া আরও প্রায় 1,500 কোটি টাকার মতো অনুসন্ধান চলমান রয়েছে আমাদের। ওনার আমরা এই পর্যন্ত প্রায় 10,000 কোটি টাকার সম্পদ বিশ্বের 9টি দেশে সন্ধান পেয়েছি। ওই 9টি দেশে আমরা এমএলআর প্রেরণ করছি সম্পদের মালিকানার তথ্য চেয়ে। ফ্ল্যাট দুটি নিয়ন্ত্রণে নেওয়ার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী এ সম্পত্তির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। দুদকের যে সম্পদ ব্যবস্থাপনা ইউনিট আছে সেই ইউনিটের তত্ত্বাবধানে থাকবে। দুদক জানিয়েছে, সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে বিশ্বের 9টি দেশে 10,000 কোটি টাকা পাচারের প্রমাণ মিলেছে। এরই মধ্যে 30টি মামলায় 500 কোটি টাকা আত্মসাতের তথ্য প্রমাণ হাতে পেয়েছে দুদক। অংশ হিসেবে তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, 2 মার্কিন সেনা নিহতের জেরে ইরান জুড়ে ব্যাপক হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা আঘাত তেহরানের, সমঝোতা চুক্তি স্থগিতের ঘোষণা, মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের আশঙ্কা। কথিত ভালো সম্পর্ককে সামনে রেখে সিলেট অঞ্চলের সীমান্তবর্তী গ্রামের বাংলাদেশি কিশোর যুবকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে ভারতীয় খাসিয়া গোষ্ঠী। যেসব অস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছে দিনের আলোতেই, এমন ভিডিও ছড়িয়ে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অথচ বিভিন্ন সময়ে সীমান্তে উত্তেজনা দেখা দিলেই হচ্ছে গুলিবর্ষণ, দেশে ফিরছে মরদেহ। এ নিয়ে বিজিবির পক্ষ থেকে পাওয়া যায়নি আনুষ্ঠানিক কোনো বক্তব্য। সিলেট অঞ্চলের ভারত সীমান্ত ঘুরে আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী।
দোয়ারা বাজারের সীমান্তবর্তী গ্রাম জুমগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা করে সময় সংবাদ। বাঁশতলা বিওপির আওতাধীন এই সীমান্তে গেল কয়েক বছর ধরেই ভারতের মেঘালয়ের সশস্ত্র খাসিয়া গোষ্ঠীর সঙ্গে সখ্যতা গড়ে উঠেছে বাংলাদেশি কিশোর যুবকদের। প্রায় নাকি নানা ধরনের অস্ত্র বহন করতে দেখা গেছে অনেককে। তবে এর পেছনে আছে স্থানীয় একটি চক্র, যারা ভারতে কাজ দেওয়ার কথা বলে খাসিয়াদের সঙ্গে করে দিচ্ছে তাদের চুক্তি। গরু চুরি ধরে না, না তো আমরা গরু বাছুর আছি বর্ডার একদম পাশাপাশি। বাগান সাফ করে 400 টাকা করে বেতন পায় সারা দিনে, এই বাগান সাফ করে এই টাকাগুলো আনে। কারো মাধ্যমে যাচ্ছে, তারা তো ওই খাসিয়াদের বাসা বুঝে। স্থানীয়রা বলছেন দৈনিক 600 টাকা মজুরিতে কাজের পাশাপাশি তারা পরিচিত হচ্ছেন নানা ধরনের আগ্নেয়াস্ত্রের সঙ্গে। বাংলাদেশে জায়গা নাই, আলবাবার ধান ক্ষেত করে মানুষে, এর জন্য আমরা ইন্ডিয়াতে রাখি। বন্দুক লিয়া শখ করে আর কি, আটা হয়তো একটা সেলফি নিছে। 500 টাকা রোজ নিমো, তোরা আমরা আজকে 100 টাকা দিবে। শখ করে হয়তো অস্ত্রটা হাতে নিয়া একটা সেলফি হয়তো উঠাইছে তারা। স্থানীয় যুবকদের নানা ধরনের আগ্নেয়াস্ত্রের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন। পুলিশের অভিযানে একজনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পলাতক। স্থানীয় চক্রটির একজন মিসির আলী, তার বাড়িতে হাজির সময় সংবাদ। তাকে বাড়িতে না পেয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। সীমান্তে এত ঘটনা, তারপরও যেন কিছু হয়নি এমন ভাবনা স্থানীয় বাসিন্দাদের। বিজেপিকে জানাই এটা করতে পারবেও না, আর বিজেপি নিশ্চয়ই এটা জানে না। মাঝে মাঝে তাদের এখানে কাজ করতে গেলে তাদের বন্দুকটা আসলে তারা ইচ্ছাকৃতভাবে ধরে দেখে, কার আগ্রহ সৃষ্টি হয়েছে তাদের। সচেতন মহল বলছে দ্রুতই নিরাপদ জীবন নিশ্চিতে সীমান্তবর্তী গ্রামগুলোর যুবকদের নিয়ে ভাবতে হবে সরকারকে। এ বিষয়ে বারবার চেষ্টা করেও বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে নেওয়া হবে আইনি ব্যবস্থা। যদিও এটি তারা কৌতূহলবশত করেছে, বাট এটি আমাদের দেশের প্রেক্ষাপটে এটি আইন অপরাধ। সেই অপরাধ করার জন্য আমরা তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করেছি এবং তাদের পরিবারকে বা অন্যান্যদেরকেও বুঝেছি যে এটি যাতে তারা না করলে কিন্তু তাদেরকে আইনের আওতায় চলে আসতে হবে। গত 5 বছরে সিলেট অঞ্চলের বিভিন্ন সীমান্তের অভ্যন্তরে ভারতীয় খাসিয়াদের গুলিতে 10 জনের বেশি বাংলাদেশি নিহত ও আহত হয়েছেন আরও অনেকে। পেছনে ভারতের পাহাড়, মাঝখানে গরু চড়াচ্ছেন অনেকেই। যে জায়গাটি পুরোটি নোম্যান্স ল্যান্ড, যেখানে মানুষদের বিচরণে নিষেধাজ্ঞা রয়েছে। এমন ঝুঁকিপূর্ণ কাজ প্রতিদিনই করছেন এই গ্রামের মানুষজন। অনেকেই সুযোগ পেলে ঢুকে পড়ছেন ভারতে, যা আইনত দণ্ডনীয়। পুরো ব্যাপারটি থামানো না গেলে ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে এই এলাকার যুবকরা, এমনটি মনে করছেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, দোয়ারা বাজার, সুনামগঞ্জ। হোঁচট খেয়েছে দেশের আবাসন ও নির্মাণ খাত। গেল 1 বছরে কমেছে রড, বালু, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর ব্যবহার, অথচ প্রায় 2.25% পরিবহন ব্যয়, আর এ খাতে মজুরি খরচ বেড়েছে 3.25%। এমন তথ্য উঠে এসেছে বিবিএস এর বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইন্ডেক্স BMPI এ। যদিও ব্যবসায়ীদের হিসাবে তা আরও কয়েক গুণ বেশি। তাদের দাবি, কাঁচামালের দাম বৃদ্ধি আর শুল্ক চাপে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আবাসন খাত। পরিস্থিতির উন্নয়নে আবাসন বান্ধব নীতি সহায়তা চান তারা। MS আরিফিনের রিপোর্ট। গেল কয়েক বছর ধরেই নেতিবাচক অবস্থায় দেশের উন্নয়ন কর্মকাণ্ডের গতি। ব্যয়ে লাগাম টানার নীতিতে তলানিতে নেমেছে এডিপি বাস্তবায়ন। মে পর্যন্ত গেল 11 মাসে ব্যয় হয়নি বরাদ্দের অর্ধেকও, যার প্রভাব পড়েছে আবাসন ও নির্মাণ খাতে। দুরবস্থার চিত্র স্পষ্ট করেছে পরিসংখ্যান ব্যুরোর বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইন্ডেক্স BMPI। তথ্য বলছে বছর ব্যবধানে উল্লেখযোগ্য হারে কমেছে এই সূচক। 2024-25 অর্থ বছরের 5.07% থেকে সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে 2.02% নেমে এসেছে রড, বালু, সিমেন্টের ব্যবহার। শুধু কর বাড়ানোর ক্ষেত্রে যে লিফটের মূল্য 25 লাখ ছিল, সেটা 35 লক্ষ হয়ে গেছে। টাইলস, সিমেন্ট, রড, প্রত্যেকটা আইটেমে আমরা চরম সংকটের মধ্যে রয়েছি। এই সময়ে আবাসন খাতে বেড়েছে পরিবহন খরচ ও মজুরিও। BMPI সূচক বলছে বছর ব্যবধানে পরিবহনে 2.26 আর মজুরিতে 2.85% বাড়তি ব্যয় করতে হয়েছে খাত সংশ্লিষ্টদের। যে ফ্ল্যাটটি আমরা আগে স্কোয়ার ফিট 8,000 টাকা সেল করতাম,
এখন কিন্তু কস্টিং চলে আসবে 13,000 টাকা। তবে ব্যবসায়ীদের হিসেবে আবাসন ও নির্মাণ খাতে গেল 5 বছরে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে 60% বেশি। এই সময়ে কাঁচামালের দাম বেড়েছে 31% মতো। এতে হুমকির মুখে পড়েছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ 269টি খাত। আবাসন খাতের সূচক যদি ঊর্ধ্বগতি হয় তাহলে এই যে 269টি লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ, সেই লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজগুলো ডেভেলপ করবে, তাতে সাধারণ মানুষের কর্মসংস্থান হবে। এই সেক্টরে আবার নতুন করে গড় করলে বাড়বে 11% বেড়ে গেছে। তাহলে আগে ছিল 31 আরও 11, তাহলে 42-43% যদি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের দাম বাড়ে তাহলে এই ব্যবসা কিন্তু আর করা সম্ভব না। তথ্য বলছে দেশের জিডিপিতে নির্মাণ ও আবাসন সহ সামগ্রিক খাতের অবদান প্রায় 16%। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। গল্পের ভাঁজে নাটক ও চলচ্চিত্রকে উপজীব্য করে প্রবেশ করেছেন ইতিহাস ও জীবন বাস্তবতায়, আর সবচেয়ে নিবিড় করে মিশে আছেন উপন্যাসের পরতে পরতে। বলছি নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কথা। 14তম মহাপ্রয়াণ দিবসে গল্পের জাদুকরকে ফুল আর শ্রদ্ধায় স্মরণ করেন স্বজন ও ভক্তরা। নুহাশপল্লীতে হুমায়ুন স্মরণে আসেন হিমুরূপারাও। বাংলা সাহিত্যে উজ্জ্বল এক নক্ষত্র হুমায়ুন আহমেদ। সহজ সরল ভাষা, জীবনের ছোট ছোট অনুভূতি আর অসাধারণ গল্প বলাই তিনি হয়ে ওঠেন কোটি পাঠকের প্রিয় লেখক। হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকীতে পরিবার, ভক্ত শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা জানান নুহাশপল্লীতে গল্পের জাদুকরের কবরে। নন্দিত লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু আর নীল শাড়িতে রূপা সেজে আসেন পাঠকরা। হুমায়ুন আহমেদ যে অসংখ্য সৃষ্টি রেখে গেছেন, তার বই, চলচ্চিত্র, নাটক, গান, কিন্তু তিনি পাঠকদের মাঝে আছেন। হুমায়ুন আহমেদের মৃত্যুর 14 বছর আজ। এই 14 বছর ধরেই তার ক্যান্সার হাসপাতালের যে স্বপ্ন ছিল সেটা পূরণ করবার নিয়ে নানা কথা হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ। দুই ছেলে নিনিত ও নিশাদকে নিয়ে হুমায়ুন আহমেদের কবর জিয়ারত করেন স্ত্রী মেহের আফরোজ শাহন। লেখকের আত্মার শান্তি কামনায় দোয়া করেন। হুমায়ুন আহমেদের স্মৃতি রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগ না থাকা হতাশাজনক বলে জানান শাওন। 14 বছর ধরে জন্মদিন, মৃত্যুদিন আমরা নুহাশপল্লীর কর্মীরাই পালন করছি। আমি সরকারিভাবেও কাউকে দেখিনি, আমি কোনো প্রতিষ্ঠানকে দেখিনি। হুমায়ুন আহমেদের ভক্তরা মিলে কখনো কোনো দাবি করতে রাস্তায় নামি, অবশ্য রাস্তায় নামার কথা আমি বলছিও না, তাদেরকে উদ্বুদ্ধও করছি না। সেই আমরা নুহাশপল্লীর কর্মীরা মিলে যেটুকুন পালন করি, এটুকুন আমাদের সামর্থ্য। নেত্রকোনা শহরেও স্মরণকথন অনুষ্ঠানে হুমায়ুন আহমেদের সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করা হয়। শুরুতেই কালো ব্যাজ পরে 1 মিনিট নীরবতা পালন করা হয়। লেখকের জন্মস্থান নানারবাড়ি, মোহনগঞ্জে দোয়া মাহফিল ও পৈতৃক ভিটা কেন্দ্র আর কুতুবপুরে বিদ্যাপীঠের শোক পালন করা হয়। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দেশের বাইরের খবর। জর্ডানে হামলায় 2 মার্কিন সেনা নিহতের পর ট্রাম্পের নির্দেশে ইরান জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কেশমদ্বীপ, হাজিয়াবাদ, সাজেকান এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জবাবে কুয়েতের 2টি মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে ইরান। ওয়াশিংটন নতুন করে হামলা শুরু করায় সমঝোতা চুক্তি বাস্তবায়ন স্থগিত করার কথা জানিয়েছে তেহরান। দুপক্ষের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে বড় পরিসরে যুদ্ধের আশঙ্কা বাড়ছে। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় হতাহত হয়েছেন কয়েকজন মার্কিন সেনা। শনিবার বিষয়টি নিশ্চিত করে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না বলে কঠোর বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্ডানে মার্কিন সেনা নিহতের জবাবে ইরান জুড়ে হামলার নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর পরপরই দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। মার্কিন সামরিক বাহিনীর দাবি, IRGCর স্থাপনা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার সহ একাধিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালানো হয়েছে। জবাবে কুয়েত ও জর্ডান লক্ষ্য করে নতুন করে বড় পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে কুয়েতের একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ও তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, হামলা অব্যাহত থাকলে এর কঠিন পরিণতি ভোগ করতে হবে। এক বিবৃতিতে তিনি জানান, দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা বারবার ভঙ্গ করায় ট্রাম্পের স্বাক্ষরের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। নাসরিন রুমি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
রাতে বিশ্ব আসরের ফাইনালের মহারণ, চতুর্থ শিরোপার স্বপ্নে বিফোর আর্জেন্টিনা। দীর্ঘ অপেক্ষার অবসান চায় স্পেন। মহাকাব্যিক ম্যাচ দেখার অপেক্ষায় সমর্থকরা। এবং গুলশানে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের 18 কোটি টাকার দুটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিল দুদক। আদালতের নির্দেশে তালা ভেঙে তল্লাশি, মিলেছে দুর্নীতির নানা আলামত। এই ছিল দুপুরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।